আসসালামু আলাইকুম প্রিয় মেডিকেল পরীক্ষা 2025 শিক্ষার্থী ভাই বোনেরা, আজ 17 জানুয়ারি 2025 সারা বাংলাদেশে একযোগে অনুষ্ঠিত হলো সরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা। আমরা আজকে মেডিকেল ভর্তি পরীক্ষা 2025-এর পদার্থবিজ্ঞান অংশের সমাধান আমরা করব একদম ম্যাথমেটিক্যালি এবং প্রুফ দেখিয়ে আমরা সমাধানগুলো করব, যেটার অ্যান্সার কেন এত হবে। আমরা এখানে মোট 18টা প্রশ্ন পেয়েছি। আমরা এই 18টা প্রশ্নের সলভ এখন করে দিচ্ছি। যদি পরবর্তীতে আরও কোনো প্রশ্ন আমরা সংযোজন করতে পারি সেটা আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে একটু রিকোয়েস্ট করব সপ্তডিঙ্গা টিউটোরিয়াল একাডেমির পক্ষে যারা নতুন তারা যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকে। আমরা একদম পূর্ণাঙ্গ সলিউশন, একদম অথেন্টিক জেনুইন সলিউশনটা ইনশাল্লাহ দিয়ে দিব, যাতে করে সবাই কোনো কনফিউশন না থাকে যেটা আসলে হবে কি হবে না, এটার কোনো কনফিউশন থাকার কোনো সুযোগ নেই। আমরা প্রত্যেকটা প্রশ্ন ইনশাল্লাহ একদম টু দি পয়েন্টে সলভ করে দিচ্ছি। তো আমরা শুরু করি। এখানে আমরা যে 1 নম্বর প্রশ্ন যেটি সাজিয়েছি সেটা আসছিল এরকম যে দুটি ভেক্টর রাশির মান যথাক্রমে 8 ও 6 একক, এরা পরস্পর 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে এদের ভেক্টর গুণফল কত? আমরা জানি যে ভেক্টর গুণফল হচ্ছে ক্রস গুণনের আরেক নাম। ওকে, আমরা যদি প্রথম প্রশ্নটা সমাধান করি, বলছে এদের ভেক্টর গুণফলের মান, লেট আস সাপোজ 8 আর 6 এই দুটো ভেক্টরের মান, আমি ধরে নেই এ একটা ভেক্টর, তার মান হচ্ছে আমার 8 একক, আরেকটা হচ্ছে বি ভেক্টর, তার মান হচ্ছে আমার 6 একক দেওয়া আছে। তাদের মধ্যবর্তী কোণ, দ্যাট মিনস আলফা দেওয়া আছে আমার 30 ডিগ্রি, বা আমি থিটা ধরি, এখানে থিটা দেওয়া আছে 30 ডিগ্রি। বলছে এদের ভেক্টর গুণফল কত? আসলে ভেক্টর গুণফল বলতে ভেক্টর গুণফলের মান একটু খেয়াল রাখতে হবে। যদি ভেক্টর গুণফল বের করতে বলে দ্যাট ইজ এ ক্রস বি ইকুয়াল টু হোয়াট, এটা আসলে এটা তো আমরা বের করতে পারবো না, কারণ এখানে একটা একক ভেক্টর আসবে। আমরা জানি এটা হচ্ছে এ ভেক্টরের মান, দেন বি ভেক্টরের মান, দেন এ ক্রস বি সমান হচ্ছে এ বি সাইন অফ থিটা ইন্টু তার দিকে একটা একক ভেক্টর। যেহেতু এই একক ভেক্টরের মান তো এখানে ডিফাইন করতে পারবো না, মান চাইতে হবে, সুতরাং এখানে হবে কোনো ক্রিয়াশীল এদের ভেক্টর গুণফলের মান। এটা অবশ্য প্রশ্নে এই জিনিসটা আসার উচিত ছিল, এটা কেন আসেনি, না আসলে বুঝে নিতে হবে এখানে মান চেয়েছে। ভেক্টর গুণফলের মান কত? তাহলে যখন আমার কাছে মান চাইবে দ্যাট মিনস আমি করব এ ক্রস বি, ওকে, দেন পুরাটার উপর আমি যখন এটা দিয়ে দিব, অর্থাৎ এ ক্রস দেন বি ক্রস দেন সাইন থিটা ইন্টু ইটা। তাহলে এখানে এ ক্রস মানে তার মান, এটার মান হচ্ছে 6, বি এর মান আছে এর মান আছে 6, বির মান আছে 6, দেন সাইন অফ থিটার মান হচ্ছে 30 ডিগ্রি আর ইটার মান হলো 1। তাহলে আমরা যদি একটু করি দ্যাট মিনস 8 ইন্টু 6 ইন্টু সাইন 30 ডিগ্রি মান হাফ, এটা কাটলে হয় 3 দুগুণ 7, তাহলে 3 8 24, সুতরাং এটার অ্যান্সার হয় 24। সুতরাং এখানে হবে এদের ভেক্টর গুণফলের মান কত। এই হচ্ছে আমার প্রথম প্রশ্নটা ছিল, আমরা প্রথম প্রশ্নটা সলভ করে ফেলেছি। ওকে, 2 নম্বরে বলেছে কুলম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য? আমরা জানি যে কুলম্ব একটা সূত্র দিয়েছিলেন, যেটা আমরা বলছি সেটা হচ্ছে আকর্ষণ বল এবং বিকর্ষণ বল দুটোর জন্য সেই সূত্রটা দিয়েছিল। অর্থাৎ আমরা যদি এখানে একটা চার্জ রাখি, এখানে একটা যদি চার্জ রাখি, সে দিস চার্জ ইজ Q1, দিস চার্জ ইজ Q2, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি D হয়, তাহলে সেক্ষেত্রে কুলম্ব একটা সূত্র দিয়েছে, দ্যাট ইজ Fc সমান 1/4 পাই ইপসিলন নট, দ্যাট ইজ Q1 Q2 ডিভাইডেড বাই D স্কোয়ার। আমরা জানি যে কুলম্বের সূত্র তখন মাত্রই অ্যাপ্লিকেবল। আমরা প্রথমেই যখন আমরা আমাদের থিওরি ক্লাস নিয়েছি তখনই আমরা বলেছি যে কুলম্বের সূত্র শুধুমাত্র পয়েন্ট চার্জ, বিন্দু চার্জের জন্য প্রযোজ্য, অন্য ক্ষেত্রে এটা প্রযোজ্য না। বৃহৎ আকৃতির কোনো চার্জের জন্য এই সূত্র প্রযোজ্য হবে না। আমরা সেখানে গস থিওরি অ্যাপ্লাই করি, বাট বিন্দু চার্জের জন্য শুধুমাত্র কুলম্বের সূত্র অ্যাপ্লিকেবল। সুতরাং এটার অ্যান্সার হচ্ছে পয়েন্ট চার্জ, পিসি। ওকে, তারপর আমরা একটু আসি 3 নম্বর। এটা অবশ্য আমাদের জিওমেট্রিক্যাল অপটিক্স থেকে এসেছে, যে ফোকাস দূরত্ব 1000 সেন্টিমিটার হলে উত্তল লেন্সের ক্ষমতা কত? এখন জানতে হবে ফোকাস দূরত্ব কি, উত্তল লেন্স কি, উত্তল লেন্সের ক্ষমতা কিভাবে বের করতে হয়, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কত, উত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ কিভাবে ধরতে হয়, এই জিনিসগুলো। ওকে, তো
তো প্রথমে যেহেতু বলছে 1000 সেন্টিমিটার হচ্ছে ফোকাস দূরত্ব উত্তর লেন্সের, দ্যাট মিনস এটা যদি আমার একটা উত্তর লেন্স হয়, আমি যদি এরকম ধরি, সে এই হচ্ছে আমার একটা উত্তর লেন্স, এখানে একগুচ্ছ আলোকরশ্মি এটা সমান্তরালে যাচ্ছে, এই সমান্তরালে যাচ্ছে, সমান্তরালে যাচ্ছে, সমান্তরালে যাওয়ার পর এটা প্রতিফলিত হয়ে সে এখান দিয়ে আসলো, আর এটা প্রতিফলিত হয়ে এখানে গেল। তাহলে এটা যদি আমার আলোক কেন্দ্র হয়, তাহলে আলোক কেন্দ্র থেকে এই যে মিলিত বিন্দু, এই মিলিত বিন্দু দূরত্বটাকে আমরা বলছি ফোকাস দূরত্ব। ওকে, এটা ফোকাস দূরত্ব হবে। তো এখন আমাকে বলছে ফোকাস দূরত্ব 1000 সেন্টিমিটার হলে উত্তর লেন্সের ক্ষমতা কত? 3 নম্বর প্রশ্ন। আমরা জানি ক্ষমতা, এটা বের করার সূত্র হচ্ছে 1/f, বাট এখানে এফটা হবে মিটার এককে, আর একক হচ্ছে এটার ডায়োপ্টার। ওকে, এফ হচ্ছে ফোকাস দূরত্ব আর এফ হচ্ছে আমার পাওয়ার। তাহলে ফোকাস দূরত্ব 1000 সেন্টিমিটার, দ্যাট মিনস এফ ইকুয়াল টু দেওয়া আছে আমার 1000 সেন্টিমিটার। আমরা এটাকে মিটারে যদি নেই, দেন ডিভাইডেড বাই হচ্ছে 100, দেন মিটার, 1100 ক্যান্সেল, দ্যাটস ইকুয়াল টু 10 মিটার। তাহলে আমি পাইলাম এটা 10 মিটার, অর্থাৎ 1/10 মিটার ডায়োপ্টার, দ্যাটস ইকুয়াল টু 0.1 ডায়োপ্টার। এখন প্রশ্ন হচ্ছে এখানে এটা প্লাস না মাইনাস? আমরা জানি উত্তর লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক, সুতরাং এটা হবে ধনাত্মক, অর্থাৎ প্লাস 0.1d, এটা হচ্ছে আমার উত্তর লেন্সের ফোকাস দূরত্ব। আর একটু যদি স্পেসিফিকেশন করি লাইক দিস, এই হচ্ছে আমার ফোকাস দূরত্বের ব্যাসার্ধ, এটা হচ্ছে মূলবিন্দু থেকে এক অক্ষের ধনাত্মক দিকে কাউন্ট করতেছি, এক অক্ষের ধনাত্মক দিকে কাউন্ট করলে সেটা হবে ধনাত্মক, আর এক অক্ষের ঋণাত্মক দিকে কাউন্ট করলে সেটা হবে ঋণাত্মক। অর্থাৎ যেহেতু উত্তর লেন্সের ফোকাস দূরত্ব আমরা মূলবিন্দু থেকে এক অক্ষের ধনাত্মক দিকে কাউন্ট করি, সুতরাং এটা ফোকাস দূরত্ব ধনাত্মক, আর অবতল লেন্সের জন্য সেটা হবে ঋণাত্মক। ওকে, এবার আসি আমরা 4 নম্বর। 4 নম্বরে বলা আছে স্থিতাবস্থা থেকে কোনো বস্তুকণা সুষম ত্বরণে অনুভূমিক সরলরেখা বরাবর যাত্রা শুরু করলো, চতুর্থ ও তৃতীয় সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? এটা এসেছিল আজকের পরীক্ষায়। স্থির অবস্থা মানে একটা বস্তু স্থির অবস্থা থেকে সে এটার আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে স্থির অবস্থায় কোনো বস্তুকণা সুষম ত্বরণে অনুভূমিক সরলরেখা মানে সব জায়গায় তার ত্বরণটা সমান, অর্থাৎ a1 ইকুয়াল টু a2, দ্যাটস ইকুয়াল টু a লিখতে পারি। চতুর্থ ও তৃতীয় সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বের অনুপাত, ওকে, অতিক্রান্ত দূরত্বের অনুপাত চতুর্থ সেকেন্ডে, দ্যাট ইজ as fourth ডিভাইডেড বাই as third, দ্যাটস ইকুয়াল টু আমরা সূত্র জানি যে টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র হচ্ছে u প্লাস হাফ এ দেন 2t মাইনাস 1। এখানেও ঠিক হবে u প্লাস হাফ এ দেন 2t মাইনাস 1। ইউ প্রত্যেকটার জন্য 0 0 ক্যান্সেল হয়ে গেল, কারণ আমরা এটার মান 0, এটার মান 0, এখানে হাফে হাফে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 2 ইন্টু টি, উপরে টি এর মান হলো 4 মাইনাস 1, 2 ইন্টু এখানে টি এর মান হলো 3, দেন ইন্টু 3, দেন মাইনাস 1, 8 মাইনাস 1 দ্যাট ইজ 7, 3 ইন্টু 2 6 মাইনাস 1 দ্যাট ইজ 5। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 7:5, দ্যাটস উইল বি, এটার অ্যান্সার হচ্ছে অতিক্রান্ত দ্রুত অনুপাত 7:5। ওকে, দেন আমরা 4 নম্বরটা যদি সলভ করি। 5 নম্বরে বলা আছে কোনো শব্দ তীব্রতায় কানে শ্রুতি যন্ত্রণা। ওকে, আমরা জানি যে শব্দ তীব্রতার একটা একক আছে যেটাকে আমরা বলি ডিবি, ডিবি ফর ডেসিবেল, ডেসিবেল। এটার একটা নির্দিষ্ট সীমা থাকে, সেটা যদি 120 ডেসিবেলের উপরে যায় সেটা আমাদের জন্য শ্রুতিকটু, অর্থাৎ এটা আমরা সহ্য করতে পারি না, ইট ইজ আনটলারেবল। সেজন্য যখন কোনো শব্দ তীব্রতায় আমাদের কানের শ্রুতি যন্ত্রণা সৃষ্টি করবে যখন সেটা 120 ডেসিবেল হবে, সুতরাং 120 ডেসিবেল। আর যদি বলি এই ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু, ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এ স্কোয়ার, অর্থাৎ কোনো একটা তরঙ্গের যে বিস্তার আমরা পাবো সেই বিস্তারের বর্গের সমানুপাতিক হচ্ছে আমার তীব্রতা। ওকে, এটা আমরা পেলাম। ওকে, দেন লাস্ট যে একটা প্রশ্ন আসছিল, এটা এন্ট্রপি কোথায় সবচেয়ে বেশি? এখন আমরা জানি এন্ট্রপি কি, এন্ট্রপি হচ্ছে অর্ডার অফ ডিসঅর্ডার, অর্থাৎ বিশৃঙ্খলার মাত্রা। এখন এটা যদি আমি বলি স্যার আমি এটা ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে চাই, সব অঙ্ক তার ম্যাথমেটিক্যালি প্রমাণ করা যাবে না। আমরা নর্মালি জানি ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে এন্ট্রপির গাণিতিক রূপ। দেন ডিএস ইজ ইকুয়াল টু আবার আমরা জানি এম এস ডিটি ডিভাইডেড বাই টি। বাট এখানে যখন আমাকে বলা হবে এন্ট্রপি কোথায় সবচেয়ে বেশি, এখানে দুটো কথা ছিল, একটা ছিল অক্সিজেন গ্যাস আর একটা ছিল মিথেন গ্যাস। আমরা যদি অক্সিজেন গ্যাস এবং মিথেন গ্যাসের যদি ঘাটনির সংখ্যা তাকি তাহলে দেখতে পাই যে এক্ষেত্রে যে ডিগ্রি অফ ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার যে মাত্রা, সেই স্বাধীনতার মাত্রায় দেখা যাচ্ছে যে এটার মাত্রাটা বেশি। কেন? কারণ হলো এখানে
এই যে মিথেন তার বন্ধন হচ্ছে 4টা এবং এক্ষেত্রে সে রোটেশনাল, ভাইব্রেশনাল, তারপরে হচ্ছে ট্রান্সলেশনাল সব ধরনের মুড দেখাচ্ছে। মোড অফ ট্রান্সলেশন, মোড অফ ভাইব্রেশন, মোড অফ হচ্ছে রোটেশন দেখাচ্ছে, যার কারণে এই যে মিথেন, এই মিথেন গ্যাসের আমার এন্ট্রপি বেশি। ওকে, অর্থাৎ ডিসঅর্ডারের মাত্রা সেখানে বেশি। দেন 7 নম্বর বলছে এক আলোকবর্ষ সমান কত। আমরা যদি একটু দেখি এক আলোকবর্ষ সমান কত, এক আলোকবর্ষ দ্যাট মিনস 7। আমরা জানি আলো 1 বছরে যে দ্রুত অতিক্রম করে তাকে আমরা বলি 1 লাইট ইয়ার অথবা এক আলোকবর্ষ, দ্যাট মিনস LY কে সংক্ষেপে লিখতে পারি। অর্থাৎ 1 বছর, আমরা জানি 1 বছর হচ্ছে 365 দিন, তাহলে একদিন আবার 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট আবার 60 সেকেন্ড, 1 সেকেন্ডে যায় 3 × 10⁸ মিটার দূরত্ব। দ্যাট মিনস এটা যদি আমি ক্যালকুলেশন করি, যেহেতু আমার এখানে আসছে এটা ক্যালকুলেটর ছাড়া করতে হবে, আমরা একটা ম্যাথোলজি নেই। দ্যাট মিনস 365 × 24 × 60 × 60 × 3 দ্যাটস ইকুয়াল টু হচ্ছে এটা, আমরা এটা সাইন্টিফিকে যদি নিয়ে নেই ENG, তাহলে হচ্ছে আমার এখানে পাচ্ছি 9.4 × 10⁷ × 10⁸ দেন মিটার, দ্যাটস ইকুয়াল টু 9.4 × 10⁵15 মিটার, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 9.4 × 10⁻12 × 10³ মিটার। এই 10³ মিটার জায়গায় আমি কিলোমিটার লিখতে পারি, দ্যাট মিনস 9.4 × 10⁻12 দেন কিলোমিটার। এটা হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ এক আলোকবর্ষ হচ্ছে 9.4 × 10⁻12 কিলোমিটার। ওকে, আমরা 8 নম্বরে চলে আসছি। 8 নম্বর যে ম্যাথমেটিক্যাল সলিউশনটা আমাদেরকে দেওয়া হলো সেটা একটু সলভ করতে যাচ্ছি। 8, স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু 5 সেকেন্ডে 187.5 মিটার পথ অতিক্রম করলে ত্বরণ কত। ওকে, আমরা ত্বরণ বের করতে চাচ্ছি, তাহলে এখানে কি দেওয়া আছে স্থিতিশীল, দ্যাট মিনস আদিবেগ 0 দেন মিটার পার সেকেন্ড। খুব সহজ একটা প্রশ্ন দিয়েছে, বস্তুটি 5 সেকেন্ডে দ্যাট ইজ টাইম ইকুয়াল টু 5 সেকেন্ড, অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে দ্যাট মিনস 187.5 মিটার, এটা ত্বরণ কত। তার মানে আমি কি সূত্র দিয়ে করবো, S = UT + ½ AT² দিয়ে করলেই হয়ে যায়, দ্যাট মিনস S = UT + ½ AT², যেহেতু আমার সব কিছু দেওয়া আছে। S এর মান 187.5, ইউর মান যেহেতু 0 তাহলে পুরোটা 0 হচ্ছে, দ্যাটস A × T, টির মান হচ্ছে 5, 5² মানে 25, দেন A ইকুয়াল টু হচ্ছে 187.5 × 2/25, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার কত, ইকুয়াল টু হচ্ছে 187.5 × 2 ইকুয়াল টু ভাগ হচ্ছে 25, দ্যাটস ইকুয়াল টু 15, অর্থাৎ এটার অ্যান্সার আসতেছে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার 8-এর অ্যান্সার। ওকে, দেন 9 নম্বর কী বলেছে। সাধারণত এবার দেখা যাচ্ছে যে অনেকগুলো ম্যাথ আসছে ফিজিক্সে, মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে এত ম্যাথ দেয় না, এবার একটু বেশি দিয়েছে বাট সহজ দিয়েছে। একটি বস্তু 4.9 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হলে এটি কত সময় শূন্যে থাকবে। একদম অ্যাকুরেটলি ম্যাথ লাইক দিস, আমি এটাকে নিক্ষেপ করলাম, আবার এটা উপরের দিকে উঠবে, আবার নিচের দিকে নামবে, তাহলে উপরের সময় টাইম অফ ফ্লাইট অ্যান্ড টাইম অফ, অর্থাৎ একটা হচ্ছে তার উড্ডয়নকাল আর একটা হচ্ছে পতনকাল, এই দুটো সময়ে তার অবস্থান, শূন্য অবস্থানকে আমরা বলবো তার টোটাল বিচরণকাল, অথবা শূন্য কতক্ষণ অবস্থান করলো সেটা। তাহলে উঠতে তার সময় লেগেছে T1, নামতে সময় লেগেছে T2। এখন উঠতে কতটুকু সময় লেগেছে, তার আদিবেগ দিয়ে দিয়েছে, আর এখানে শেষ বেগ, সর্বোচ্চ উচ্চতার শেষ বেগ 0, তাহলে আমরা জানি V = U, যেহেতু আমি অভিকর্ষের বিরুদ্ধে দিয়েছি যেন GT1, দেন V = 0 = U - GT1, therefore T1 = U/G। তাহলে একটা বস্তু যে সময় উপরে উঠে ঠিক সেই সময় নিচে নামে, দ্যাট মিনস T2 আমার হচ্ছে এখানে U/G। দেন ফাইনালি টাইম পিরিয়ড অশূন্য অবস্থান কাল T1 + T2 হবে টোটাল T, দ্যাট মিনস U/G, দেন U/G, দ্যাটস 2U/G, দেন 2 × ইউর মান হচ্ছে এখানে, ইউর মান হচ্ছে 4.9 অ্যান্ড জি এর মান হচ্ছে 9.8, দিস ইজ ক্যান্সেল আউট 2, দ্যাট ইজ 1 সেকেন্ড। তাহলে অ্যান্সার হচ্ছে আমার এখানে 1 সেকেন্ড, এর অ্যান্সার হচ্ছে আমার 1 সেকেন্ড। ওকে, অসংরক্ষণশীল বল, আমরা জানি যে অসংরক্ষণশীল বল একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলে যদি আমার টোটাল কাজ ডিফিনেশনটা যদি আমার 0 না হয়, সেটাই হচ্ছে আমার অসংরক্ষণশীল বল। এখানে সান্দ্র বলটা হচ্ছে আমার অসংরক্ষণশীল বল। 11 নম্বর বলছে তারপরে যান্ত্রিক সক্ষমতার একক, আমরা জানি, যেমন আমরা জানি ওকে, আমি যত বেশি কাজ করব আমার তত বেশি যান্ত্রিক হবে, শক্তি উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে আমি বলতে পারি কাজ ইজ প্রপোর্শনাল টু আমার হচ্ছে তাপ, অর্থাৎ W = JS। এখানে এই যেটাকে বলা হয় তারপরে যান্ত্রিক সক্ষমতা, দ্যাট মিনস W/S। কাজের একক হচ্ছে জুল আর শক্তির একক এখানে আছে ক্যালোরি।
আমরা যদি সংক্ষেপে দিই, দ্যাট মিনস এটার একক জুল আর এটার একক হচ্ছে ক্যালোরি। সুতরাং এটার অ্যান্সার হবে, তারপরে যান্ত্রিক সক্ষমতার একক হচ্ছে জুল পার ক্যালোরি। একটি গোলকের ব্যাসার্ধ ডি এত, এর আয়তনের শতকরা ত্রুটি কত? মজার একটা অঙ্ক দিয়েছে, এটা প্রথম অধ্যায় থেকে দিয়েছে। আমরা জানি যদিও এই অঙ্কটা আমাদের আউট অফ সিলেবাস আমরা বলি, বাট এগুলো সহজ, এগুলো প্র্যাকটিক্যালি আমরা করে থাকি। শতকরা ত্রুটি, পার্সেন্টেজ অফ এরর, ফিজিক্স প্র্যাকটিক্যাল আমরা যেটা করে থাকি। একটি গোলকের ব্যাসার্ধ এত দেওয়া আছে, এর আয়তনের শতকরা ত্রুটি সাপোজ দ্যাটস V1 হচ্ছে আমার এখানে আমি ধরে দেই 10 সেন্টিমিটার, দেন B2 হবে আমার 10 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার। আমি যে কোনো একটা দিয়ে করব, প্লাস দিয়ে যদি করি দ্যাটস উইবিলিটি 10.1 দেন হচ্ছে সেন্টিমিটার। এটা হচ্ছে আমার প্রাথমিক আয়তন ছিল 10 সেন্টিমিটার, পরবর্তী আয়তন হলো আমার 10.1 সেন্টিমিটার। সুতরাং আমি যদি আয়তন বের করি এবং বলা আছে শতকরা ত্রুটি, দ্যাট মিনস শতকরা ত্রুটি বের করার সূত্র হচ্ছে del B divided by V1 into 100%। দিস ইজ দ্য ফর্মুলা অফ শতকরা ত্রুটি। del V হচ্ছে আমার V2 minus V1 divided by V1 into 100%। V2 কি? যেহেতু গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। খুবই সংক্ষেপে করি, দ্যাট মিনস 4/3 পাই এখান থেকে V2, তাহলে V2 হচ্ছে 10.1 হোল কিউব মাইনাস V1 হচ্ছে 10 কিউব। ওকে, নিচে আসবে হচ্ছে 4/3 পাই দেন 10 কিউব ইনটু হচ্ছে আমার 100%। এটা ক্যান্সেল আউট, তাহলে আমার কি আসতেছে এখানে, অর্থাৎ 10.1 হোল কিউব সমান কত? 10.1 হোল কিউব ইকুয়াল টু হচ্ছে আমার 1030.301। আমরা একটু উপর থেকে মুছে দিই, অর্থাৎ এটা পাচ্ছি আমরা ইকুয়াল টু হচ্ছে 1030.301 মাইনাস হচ্ছে 10 কিউব, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার এখানে 1000 ইন্টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে আমার 1000 ইন্টু 100 দেন পার্সেন্ট। তাহলে আমরা যদি করি 1030.301 মাইনাস হচ্ছে 1000 ইকুয়াল টু ইন্টু 100 ইকুয়াল টু ভাগ হচ্ছে আমার 1000 ইকুয়াল টু পাচ্ছি 3.0301, অর্থাৎ এত পার্সেন্ট। অ্যাপ্রক্সিমেটলি আমি বলতে পারি এটা হচ্ছে 3%। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমার এটা 3%। ওকে, এটাও করে ফেললাম আমরা। দেন এবার 13 নম্বর আমরা আসতেছি। আমাদের 13 নম্বর যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা এখানে দিয়েছে, এটা অবশ্য বেসিক ম্যাথ। এই বেসিক ম্যাথে বলা আছে 13 নম্বর যে মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? মান শূন্য নয়, যদি আমরা জানি একক ভেক্টর দ্যাটস a ইকুয়াল টু a ভেক্টর ডিভাইডেড বাই a ভেক্টরের মান, হিয়ার a ভেক্টরটা ইটস নট ইকুয়াল টু 0। তাহলে বলছে মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? এখানে আমরা পাবো এটা একক ভেক্টর। এটা অ্যান্সার শেষ। দেন লাস্ট ওয়ান 14 নম্বরটা এখানে বলা আছে, 14 নম্বরে বলা আছে দুটি শব্দের কম্পাঙ্কের অনুপাত, এটা তরঙ্গের অধ্যায় অর্থাৎ তরঙ্গ থেকে এসেছে, অথবা কম্পাঙ্ক আমরা যেটা বলি পর্যাবৃত্ত গতি, সেখান থেকে আমরা ধরতে পারি দুটি শব্দের কম্পাঙ্কের অনুপাত হচ্ছে 5:6 হলে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? দ্যাট মিনস কম্পাঙ্কের অনুপাত দেওয়া আছে, আমি ধরে নিই f1:f2 ইকুয়াল টু হচ্ছে 5:6, তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত দ্যাট ইজ λ1:λ2 ইকুয়াল টু হোয়াট? দেন আমরা যদি বের করি λ1/λ2। এখানে কিন্তু বলে নাই যে এই যে তরঙ্গ দুটি সেটা কোন মাধ্যমে আছে, পানি নাকি বায়ু নাকি বায়ু পানি, কিছুই বলা হয় নাই। দ্যাট মিনস আমরা ধরে নিব একটা নির্দিষ্ট মাধ্যমের জন্য এটা তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি b সমান সমান f ল্যামডা, তাহলে ল্যামডাকে আমরা লিখব b ডিভাইডেড বাই f, অর্থাৎ b1 ডিভাইডেড বাই f1 v2 ডিভাইডেড বাই f2। আমরা জানি হচ্ছে একটা নির্দিষ্ট মাধ্যমের জন্য তরঙ্গ ব্যাগ সেম থাকে, তাহলে v1 ডিভাইডেড বাই f1 ইন্টু f2 ডিভাইডেড বাই v2। যদি v1 v2 সেম থাকে এটা ক্যান্সেল, দ্যাট মিনস আমার রইল f2 ডিভাইডেড বাই f1। দ্যাট মিনস এখানে f1:f2 আছে 5:6, তাহলে f2:f1 হবে 6:5, অর্থাৎ উল্টে যাবে। সুতরাং দুটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত 5:6 হলে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত হবে 6:5। ওকে, দেন পৃথিবীর ঘূর্ণন না থাকলে, খুব মজার অঙ্ক, মহাকর্ষ অভিকর্ষে আমরা রোটেশনাল ইফেক্ট অফ রোটেশন অন দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটার উপর প্রশ্নটি এসেছিল। অর্থাৎ অভিকর্ষ ত্বরণের উপর পৃথিবীর ঘূর্ণনের যে ক্রিয়া, সেটা পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবীপৃষ্ঠে কোনো বস্তুর ওজন কত হবে? আমরা জানি অক্ষাংশ ক্রিয়ার সূত্র জানি, জি ল্যামডা সমান GE - ω² R ইন্টু cos² ল্যামডা।
পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া আছে বলেই, যেমন এখানে যদি আমি বিষুবীয় অঞ্চলে থাকি, বিষুবীয় অঞ্চল থেকে যখন আমি মেরু অঞ্চলের দিকে মুভ করি, প্রতি মুহূর্তে কিন্তু আমার এই যে কোণের পরিবর্তন হচ্ছে। আর কোণের পরিবর্তন হওয়া মানে এটা একটা নির্দিষ্ট মান পাওয়া যাচ্ছে। এটা নির্দিষ্ট মান পাওয়া যাওয়া মানে হচ্ছে জির মান থেকে সেই মানটা কমে যাচ্ছে, কমে গেলে জি ল্যামডাটা কমে যাচ্ছে, জি ল্যামডা কমে গেলে বস্তুর ওজন কমে যাবে। বাট এটা যদি না থাকে তখন টোটালটা জি ডব্লিউ হবে, অর্থাৎ আস্তে আস্তে তখন বাড়তে থাকবে, আস্তে আস্তে সেটা বাড়তে থাকবে। সুতরাং পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটাই সঠিক হবে, বৃদ্ধিপ্রাপ্ত হবে। ওকে, এটা আনসার। সরল দোলকের সাম্যাবস্থায় কোনটি সর্বোচ্চ হয়? আচ্ছা, এটা সরল দোলকের অধ্যায়ের একটা ম্যাথ। সরল দোলকের সাম্যাবস্থায় কোনটির সর্বোচ্চ হয়? সে আমরা যদি একটা সরল দোলককে কাউন্ট করি এইভাবে, এই হলো একটা সরল দোলক, এটা এখান থেকে নিয়ে ছেড়ে দিলাম এইভাবে, তখন এটা রোটেট করতে থাকে এইভাবে, আবার রোটেট করতে থাকে এইভাবে, আবার রোটেট করতে থাকে এইভাবে, দ্যাট ইজ টু অ্যান্ড ফ্রো মোশন। আর টু অ্যান্ড ফ্রো মোশনকে আমরা বলি অসিলেশন। It is not one dimensional motion or two dimensional, it is not one dimensional motion, it is to and fro motion, that is it is oscillation. But if this equation follows the rule f equal to minus kx whole to the power 1, যদি এখানে fটা অর্থাৎ x এর 1 ঘাতের সমানুপাতিক হয় এবং তার সামনে যে একটা মাইনাস থাকে, তখন সেটাকে আমরা বলি সিম্পল হারমোনিক মোশন। বাট ইফ f ইকুয়াল টু মাইনাস kx, যদি এখানে বিজোড় সংখ্যা না হয়, জোড় সংখ্যা হয়, সেটা কিন্তু অসিলেশন হবে না। বাট 2, 3, 5, 7 এবার বিজোড় সংখ্যা হলে সেটাকে আমরা বলবো অসিলেশন। আর যদি সেখানে পাওয়ার শুধুমাত্র 1 হয়, তাহলে সেটা হবে সিম্পল হারমোনিক মোশন। এবং এই সিম্পল হারমোনিক মোশনের শর্ত হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সামনে যে কোনো ভর্তি পরীক্ষা আমাকে দিতে পারে, সুতরাং খেয়াল রাখতে হবে। তাহলে সরল দোলকের সাম্যাবস্থায় কোনটি সর্বোচ্চ হয়? দিস ইজ দ্য মেইন পজিশন, দিস ইজ মেইন পয়েন্ট। মেইন পয়েন্টে কোনো একটা বস্তুর উপর টোটাল ফোর্স 0 হয়, এটা সরণ 0 হয় এবং ব্যাক হয়, দ্যাটস মিনস বি ম্যাক্স ইজ ইকুয়াল টু সর্বাধিক। এই তিনটা জিনিস মনে রাখতে হবে। মেইন পজিশনে সরণ 0, ব্যাক হচ্ছে সর্বোচ্চ এবং ফোর্স হচ্ছে 0। সুতরাং এখানে বলছে সরল দোলকের সাম্যাবস্থায় কোনটি সর্বোচ্চ হয়? সর্বোচ্চ শুধু ব্যাগ, সরণ 0 হয় এবং এটার উপর যে টোটাল ফোর্স সেটা বা রেস্টোরিং ফোর্স দ্যাটস উইল বি 0 হয়। এটাও মনে রাখতে হবে, কারণ সামনে পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন দিতে পারে আমাদের। দেন আমরা আসি গ্যালভানোমিটারের তড়িৎ বর্তনীতে শান্ট ব্যবহারের উদ্দেশ্য কী? আমরা জানি গ্যালভানোমিটার ব্যবহার করা হয় কোনো একটা বর্তনীতে কারেন্ট প্রবাহের অস্তিত্ব পরীক্ষা করার জন্য। অ্যামিটার ব্যবহার করা হয় সেটা কতটুকু কারেন্ট আছে সেটা মাপার জন্য। ভোল্টমিটার দিয়ে মাপা হয় ভোল্ট কতটুকু আছে সেটা মাপার জন্য। তো এখানে গ্যালভান তড়িৎবন্ধে শান্ট ব্যবহার করার কারণ কি? শান্ট হচ্ছে সমান্তরাল সমবায়ে ক্ষুদ্র একটা রোধকে আমরা বলি শান্ট। এখন গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহ মাত্রা দ্যাট ইজ আইজি ইকুয়াল টু জি থাকলে সেখানে শান্ট দিব উপরে, দেন এস প্লাস জি ইন্টু টোটাল কারেন্ট। এই হচ্ছে আমার সূত্র। তাহলে গ্যালভানোমিটারের তড়িৎ বর্তনীতে শান্ট ব্যবহার উদ্দেশ্য, এই শান্ট ব্যবহার করলে কি হয়, এর নিচের এই মানটা যদি আমার কমে যায় তাহলে এটা কমাতে হবে, অর্থাৎ কারেন্ট প্রবাহ কমে যাবে। অর্থাৎ যখন কোনো বর্তনীতে যদি আমার বেশি মাত্রায় কারেন্ট প্রবাহিত হয়, তখন গ্যালভানোমিটারটা পুড়ে যাবে বা অ্যামিটার পুড়ে যাবে। এই গ্যালভানোমিটারের মান বা একটা নির্দিষ্ট লিমিট থাকে, তার 0 থেকে 1 বা 2 অ্যাম্পিয়ার পর্যন্ত সে কারেন্টকে মেজারমেন্ট করতে পারে। এর চেয়ে বেশি মানে যদি কারেন্ট প্রবাহিত হয়, তখন আমরা শান্ট ব্যবহার করে এই প্রবাহ মাত্রাকে কমিয়ে দিই। সুতরাং এটা হচ্ছে গ্যালভানোমিটারের তড়িৎ বর্তনীতে শান্ট ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে তার তড়িৎ প্রবাহ মাত্রাকে কমিয়ে দেওয়া। ভূচুম্বকের মৌলিক উপাদান 3টি: বিচ্যুতি, বিনতি এবং চুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, দ্যাট ইজ আমরা জানি ডেল, আমরা জানি হচ্ছে থিটা, আর একটা হচ্ছে আমার বিএস। এই তিনটাকে আমরা বলছি মৌলিক উপাদান: বিনতি, বিচ্যুতি এবং চুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। দিস ইজ বিনতি, দিস ইজ কল্ড বিনতি। এটা আমরা ডিটেলস আলোচনা করবো চুম্বকের অধ্যায়ে। বিনতি, এটাকে আমরা বলতেছি বিচ্যুতি, আর এটাকে বলতেছি অনুভূমিক উপাংশ। এই তিনটি হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের মৌলিক উপাদান। আমরা শেষ করলাম। আশা করি আজকে যে প্রশ্নটি এসেছে অনেক সহজ প্রশ্ন এসেছে ফিজিক্স থেকে, সবাই মোটামুটি সবগুলো প্রশ্ন সলভ করতে পারবে। আমরা নেক্সট রসায়ন, তারপরে ইংরেজি, সাধারণ জ্ঞান, বায়োলজির অংশের সমাধান আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। ততক্ষণ আমাদের ক্লাসটা দেখার জন্য একদম প্র্যাকটিক্যালি কেন হলো লজিক দিয়ে আমরা ইনশাল্লাহ প্রমাণ করে দিব। সবাইকে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য, আমাদের ক্লাসটা দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।